সবুজ কাহার 4 নম্বর গল্প নিয়ে আমি চলে আসলাম। আরো 3টে এপিসোড কিন্তু রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা যদি চান তাহলে কিন্তু দেখে আসতে পারেন। দেখলে কি হবে, দেখলে একটু সুবিধা হবে যে এই পরের গল্পগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। তো সবুজ কাহারে আমি জিজ্ঞেস করলাম যে ও কাহা তারপর কি হলো, সেই ছিনতাইকারী তো জেলে চলে গেল, আপনি বেকার হয়ে পড়লেন, আপনি আবার ভিক্ষে করা শুরু করলেন। তো আমার বললো যে হরে ভাইবো, আমি তখন তো বেকার হয়ে গেলাম, আবার ওই ভিক্ষে করতে লাগলাম। কিন্তু হয়েছে কি জানিস, কি হয়েছে কাকা? কচ্ছে যে শোন, আমার কাছে কিন্তু 70-80 হাজার টাকা কিন্তু জমে গেছে, সব ওই ছিনতাইকারীর টাকা। তা আমি চিন্তা করলাম যে এই টাকা দিয়ে কিছু একটা করি, ব্যবসা করি। তো কি ব্যবসা করব সেই বুদ্ধি আটতে লাগলাম। তা কোনো ভালো বুদ্ধি তো আসলো না। 3-4 দিনের মাথার মধ্যে একটা ভালো বুদ্ধি এসে গেল। কি বুদ্ধি ও কাহা? আমার কাছে কি ভাইবো, তুমি কিন্তু কাউরে কবা না, এটা কেউ জানে না। আমি বলছি ও কাহা, আমি আপনার এই গোপন কথা মানুষের কতি যাবো কেন? শোন, আমি বুদ্ধি আটলাম কি যে এই টাকা দিয়ে আমি একটু সুদির ব্যবসা করব। তা সেইরকম ভাবে চিন্তা ভাবনা করলাম, করে মোটামুটি কয়জন আমি সুদের টাকা দিলাম। তার মধ্যে 2জন বড় লোক ছিল আর সবাই গরিব মানুষ ছিল। তো ওই বড় লোক 2জন ঠিক মতো সুদ তো দিলই না, উল্টো আরো আমার আসল টাকা মার গেল। তা আমি চিন্তা করলাম যে আর জীবনে কোনোদিনও কোনো বড় লোকরে আমি সুদের টাকা দেবো না, এখন আমি গরিব মানুষের টাকা দেবো। গরিব মানুষের সুদের টাকা দিলে সুবিধে আছে, যদি সময় মতো টাকা না দেয় তাহলে ওর গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘরের টিন চাল সব আমি খুলে নিয়ে আসবো, এবং যেরাম কথা সেরাম কাজ। তা আমি তো আর একা পারি নে, তখন ওই 3-4 জন লাইটেল আমি ঠিক করলাম। তাদের কাজ হচ্ছে যে সমস্ত গরিবরা ওই সুদের টাকা নিয়ে টাকা ঠিক মতো শোধ করতে পারে না, তাদের ওই গরু, ছাগল, তারপরে টিনিস চাল, বেড়া এই সমস্ত আমি খুলে নিয়ে আসবো ওই লাঠিয়ালকে দিয়ে। তো এই লাঠিয়ালটা সেরকম ভাবে কাজ করতে লাগলো। এরপরে আমি চিন্তা করলাম যে না, ওই টিনিস চালমাল দিয়ে কাজ হবে না, আরো বড় কিছু বুদ্ধি আটতে হবে। এরপরে আমি বুদ্ধি আটলাম কি যে সমস্ত গরিব মানুষই ঠিক মতন সুদের টাকা শোধ করতে পারবে না, আসলও দিতে পারবে না, তাদের যে জমি সেইটা আমি জোর করে লিখে নেব। এইরকম ভাবে আমি মোটামুটি ধরছে প্রায় 70-80 জনের জমি আমি লিখে নিলাম। আমরা যে ও কাহা, এটা কিরম কথা? আপনি গরিব মানুষের জমি আপনি এরকম ভাবে নিয়ে নিলেন, এটা অন্যায় না? কিসের অন্যায়? টাকা দিছি, টাকা শোধ করতে পারে না, তো টাকা যদি সময় মতো শোধ না করতে পারে তো জমি দিয়ে দিতে হবে। আমি এই বুদ্ধিতে চলতে লাগলাম। ধরছে প্রায় আমি দেশের বিভিন্ন জেলায় এই 70-80 জনের জমি আমি নিয়ে নিলাম, কোনটা 1.5 কাঠা, কোনটা 2.5 কাঠা, কোনটা 1.5 বিঘে, এই নিয়ে নিলাম। এরপরে আমি সুদের ব্যবসা আস্তে আস্তে ছেড়ে দিলাম কেন? আমি দেখলাম যে মেলা ঝামেলা, এই জমি জায়গা দখল করা লাগে লাইটেল বাহিনী দিয়ে, তারপর তাকে দিয়ে জোর করে লেখায় নেওয়া লাগে, এই মেলা ঝামেলা। তারপর যা আমি নিছি পর্যন্ত এইটা যদি ঠিকঠাক মতো ভোগ করতে পারি, আমার 4 পুরুষ চলে যাবে। তো ওই যে 70-80 জনের জমি আমি লেহে নিছি, তার মধ্যে ধর যে 20-25টা জমির পাশ দিয়ে বড় বড় রাস্তা হয়েছে। সেই রাস্তা হওয়ার সাথে সাথে জমির দামও ধাই করে বেড়ে গেছে। তা আমি কি করেছি, ওই জমিগুলো মেলা দামে ধর যে কোনোটা কারো সুদ দিলাম, সুদের টাকা কাটাইলাম 5,000 টাকা, কিন্তু ওই জমির দাম এখন বেড়ে যে হয়ে গেছে কত, 5 লাখ টাকা। এইরকম ভাবে আমি জমিগুলো বেচে দিলাম। আর যে জমিগুলো দাম বাড়িনি, ওই আশেপাশে খাল রয়েছে, মাটির রাস্তা রয়েছে, সেইগুলোতে আমি কি করলাম, সেইগুলোতে আমি ইটির ভাটা দিলাম। ইটির ভাটার ব্যবসা করতে লাগলাম। আর এদিকে ধর যে এই মেলা ক্যাশ কিন্তু আমার কাছে জমে গেছে। ভাইবো তুই চিন্তা কর, আমি যখন 5 নম্বর 7 নম্বর ঘাটে ভিক্ষে করে বেড়াই, তারপরে ছিনতাইকারী এসে আমার কাছে ওই তার ছিনতাইয়ের জিনিস ছিঁড়ে দিয়ে যায়, সেনতে আমি ভাগ পাতাম 50 টাকা 100 টাকা। সেনতে আমি ধর যে 85-86 সালের মধ্যে আমি মোটামুটি করতে গেলে প্রায় 70-80 লক্ষ টাকার মালিক। ও কাহা, আপনি করছেন কি? ওরে ভাইপো, বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝছিস? এরপরে কি করলেন, শোন, তারপরে ইটির ভাটা চলতে লাগলো একদিকে, আর একদিকে তো আমি এই যে ক্যাশ টাকা জমালাম। এখন চিন্তা করলাম যে সুদের ব্যবসা শেষ, ওটা আর করবো না, এখন কি করা যায়। তুই এত কথাই একদিনই কেন শুনতে চাচ্ছিস? এই কালকে আসিস কেন দিন আবার?
আমি বলছি আচ্ছা কাহা, কালকে আবার শুনবানি। তা এই পর্যন্ত আজকের গল্পটা থাক, কালকে আবার পরের গল্পটা আমি কবানি।